জুন 2025 রাত 12টা তেহরানের একটি গোডাউনে হঠাৎ আলো জ্বলে উঠল। না মানুষ, না বিস্ফোরণ, একটা চাপা শব্দ। তারপর 48টি কামিকাজি ড্রোন একসাথে উড়ে গেল তেহরান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। ইরানের রাডার কিছু বুঝতে পারল না, কারণ সেই ড্রোনগুলো মাসের পর মাস আগে ইরানের মাটিতেই লুকিয়ে রেখেছিল মোসাদ। সিমেন্টের বস্তায় ট্রাকের মালের ভেতরে সুটকেছে এটা পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা CIA করেনি। এটা করেছে মাত্র 7,000 মানুষের একটি সংস্থা, যাদের বার্ষিক বাজেট CIA-এর 5 ভাগের 1 ভাগ। কিভাবে সম্ভব? আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব এবং জানবো পৃথিবীর দুটো সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার সেই গোপন যুদ্ধের গল্প। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো CIA ও মোসাদ এর আসল পরিচয় ও ক্ষমতার ফারাক, CIA-এর ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য ও ব্যর্থতা, মোসাদের কিংবদন্তি অভিযানগুলো, এইকম্যান থেকে অপারেশন রাইজিং লায়ন পর্যন্ত, লেবাননে পেজার বিস্ফোরণের অবিশ্বাস্য গল্প, দুই সংস্থার গোপন সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা, এবং সবশেষে এই দুটো সংস্থার মধ্যে আসলে কে বেশি বিপজ্জনক। কিন্তু আগে বুঝতে হবে এরা কে, কোথা থেকে এলো, কেন তৈরি হয়েছিল। CIA প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমেরিকা বুঝলো পৃথিবী জুড়ে তথ্য সংগ্রহ না করলে পরাশক্তি হওয়া যাবে না। আজ CIA-তে 22,000-এরও বেশি কর্মী, বার্ষিক বাজেট $15 বিলিয়ন বেশি। মোসাদ তৈরি হয়েছিল 1949 সালে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র 1 বছর পর। তখন চারদিকে শত্রু। টিকে থাকতে হলে শত্রুর মনের কথা আগে জানতে হবে। আজ মোসাদে প্রায় 7,000 কর্মী, বার্ষিক বাজেট আনুমানিক $3 বিলিয়ন। পশ্চিমা বিশ্বে CIA-এর পরে দ্বিতীয় বৃহত্তম গোয়েন্দা সংস্থা। সংখ্যায় CIA এগিয়ে, কিন্তু সংখ্যাই সব নয়। CIA-এর শক্তি বোঝার জন্য একটা সংখ্যা মনে রাখেন। 2026 সালে আমেরিকার মোট জাতীয় গোয়েন্দা বাজেট $81.9 বিলিয়ন। এর মধ্যে CIA পায় সিংহভাগ। স্যাটেলাইট, AI চালিত ডেটা বিশ্লেষণ, সাইবার অস্ত্র এবং স্পেশাল অ্যাক্টিভিটিস সেন্টার নামের আধা সামরিক শাখা। CIA পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে কার্যক্রম চালাতে পারে। CIA ইউক্রেন যুদ্ধে পর্যবেক্ষণ থেকে শুরু করে পূর্ব এশিয়ার অর্থনৈতিক পরিবর্তন পর্যন্ত আমেরিকান প্রেসিডেন্টের চোখ ও কান হিসেবে কাজ করে। কিন্তু এই বিশাল শক্তির পাশে রয়েছে ব্যর্থতার এক দীর্ঘ ছায়া। 1961 সালের বে অফ পিক্স, কিউবায় কাস্ত্রোকে উৎখাতের অভিযান। CIA নিজেই আগে থেকে মূল্যায়ন করেছিল অভিযানটি সম্পূর্ণ করা অসম্ভব, তবু এগিয়ে গেল। বিপর্যয় হলো তারপর 2003 সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা তথ্য, যা একটি পুরো যুদ্ধের ভিত্তি হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট বুশ নিজে এটিকে তার সবচেয়ে বড় অনুশোচনা বলেছিলেন। আর 2023 সালে 7 অক্টোবর হামাসের অতর্কিত আক্রমণ। CIA আগে থেকে কিছু জানতে পারেনি, মোসাদও পারেনি। CIA-এর দুর্বলতা একটাই, এত বড় প্রতিষ্ঠান, এত স্তর, এত আমলাতন্ত্র যে মাঠের তথ্য উপরে পৌঁছাতে সময় লেগে যায়। এবার মোসাদের গল্পে আসি। মোসাদের মূল মন্ত্র একটাই, হোয়ার নো কাউন্সেল ইজ দ্য পিপল ফল। যেখানে পরামর্শ নেই সেখানে জাতি পড়ে যায়। তারা পড়তে দেয় না। 1960 সাল, অ্যাডলফ এরিকম্যান, নাৎসি হলোকস্টের অন্যতম স্থপতি, আর্জেন্টাইনে পালিয়ে বাস করেছিল। মোসাদ তাকে খুঁজে বের করলো, আর্জেন্টিনার মাটি থেকে কিডন্যাপ করে বিমানে করে ইসরায়েলে নিয়ে গেল। বিচার হলো, ফাঁসি হলো। 1972 সালে মিউনিক অলিম্পিক্সে 13 জন ইসরায়েলি ক্রীড়াবিদ নিহত হলো। মোসাদের অপারেশন শুরু হলো, অপারেশন ওয়ার্থ অফ গড। এক এক করে ইউরোপের বিভিন্ন দেশে সেই হত্যাকারীদের খুঁজে বের করে মেরে ফেলা হলো। বছরের পর বছর ধরে 2018 সাল, তেহরান শহর, মোসাদ এজেন্টরা ইরানের পারমাণবিক আর্কাইভ থেকে হাজার হাজার গোপন দলিল সরাসরি চুরি করে ইসরায়েলে নিয়ে গেছে। ইরান কিছুই জানতে পারেনি। আর 2024 সালের সেপ্টেম্বর, লেবানন, হিজবুল্লাহ বুঝতে পেরেছিল স্মার্টফোন হ্যাক করতে পারে, তাই পেজার ব্যবহার করা শুরু করেছিল। কিন্তু মোসাদ ইউনিট 8,200 গুজব ছড়িয়েছিলেন যে তারা স্মার্টফোন হ্যাক করতে পারে এবং হিজবুল্লাহকে পেজারের দিকে ঠেলে দিয়েছিল, যেগুলো আগেই বিস্ফোরক দিয়ে
তৈরি করা ছিল। ইউরোপিয়ান সেল কোম্পানির মাধ্যমে সাপ্লাই চেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 17-18 সেপ্টেম্বর 2024 একসাথে হাজার হাজার পেজার বিস্ফোরিত হলো, 42 জন মারা গেল, 3500 থেকে 4000 আহত হলো। এটা শুধু আক্রমণ নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে 2025 সালের জুনের অভিযান। মাসের পর মাস ধরে চুপচাপ মোসাদ ইরানের ভিতরে একটা গোটা নেটওয়ার্ক তৈরি করেছিল। ড্রোন, স্পাইক, ক্ষেপণাস্ত্র লঞ্চার ইরানের পৌঁছানো হয়েছিল সিমেন্টের বস্তায়, ট্রাকে, শিপিং কন্টেইনারে। আর্মেনিয়া থেকে ইরানে ঢুকে সুটকেসে করে ইলেকট্রনিক্স ডিভাইস নেওয়া হয়েছিল। আলবোর্স প্রদেশে ওয়্যারহাউস 727 নামে একটি গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটি তৈরি হয়েছিল, তেহরান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এপ্রিল 2026 এজেন্টদের পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে বলেছেন, আমরা শত্রুর গোপন তথ্যের কেন্দ্রে পৌঁছেছি, টার্গেট দেশগুলোর নতুন যুগান্তকারী অভিযান সক্ষমতা প্রমাণ করেছি। সেই অভিযানে মোসাদ এজেন্টরা ইরানের ভেতরে থেকে ড্রোন লঞ্চ করেছিল, যা আক্রমণের প্রথম ঢেউয়ে ইরানের এয়ার ডিফেন্স রাডার ও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছিল। এই স্তরের অনুপ্রবেশ সিআইএর জন্য কল্পনাতীত ছিল। এখানে একটা মজার বিষয় আসে, সিআইএ ও মোসাদ মিত্র, কিন্তু সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মিত্র নয়। স্ট্যাক্সনেট ভাইরাস, যা ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের 1000 সেন্ট্রিফিউজ ধ্বংস করেছিল, সেটা সিআইএ ও মোসাদের যৌথ অভিযান। অপারেশন রাইজিং লায়নেও দুই সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ মাসের পর মাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনির গতিবিধি পর্যবেক্ষণ করেছিল। সিআইএর নিশ্চিত করেছিল যে সেই শনিবার সকালে খামেনি তেহরানের নির্দিষ্ট স্থানে থাকবেন এবং তখন আক্রমণের সময় পরিবর্তন করে রাত থেকে দিনে নিয়ে আসা হয়। কিন্তু দুই সংস্থার মধ্যে টানপ্রণ আছে। মোসাদ মাঝে মাঝে আমেরিকাকে না জানিয়ে অভিযান চালায়। সিআইএ আমেরিকার বৃহত্তর কূটনীতিক স্বার্থ রক্ষা করে, তাই কিছু অভিযানে রাজি হয় না। আর মোসাদের সবচেয়ে বড় দুর্বলতা 7 অক্টোবর 2023। হামাসের আক্রমণ যে হবে মোসাদ জানতে পারেনি। 2026 সালের নাগরিক তদন্ত কমিটি সিদ্ধান্ত দিয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বে সিনিয়র কমান্ডারদের বরাবর সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। এখন সরাসরি তুলনায় আসি। সিআইএর শক্তি হলো বৈশ্বিক পরিধি, পৃথিবীর 180টির বেশি দেশে এর নেটওয়ার্ক, স্যাটেলাইট প্রযুক্তি, এআই বিশ্লেষণ, রাশিয়া থেকে চীন, সব জায়গায় কার্যক্রম। মোসাদের শক্তি হলো একক লক্ষ্যে তীব্র মনোযোগ, ইসরায়েলের অস্তিত্ব রক্ষা, মধ্যপ্রাচ্য ও ইরান সম্পর্কে গভীর জ্ঞান। মোসাদের অপারেটিভরা পার্সিয়ান ভাষায় কথা বলতে পারে, ইরানি সংস্কৃতির সূক্ষ্মতা বোঝে, যা সিআইএর পক্ষে অর্জন করা অনেক কঠিন। সিআইএ 2026 সালে আরও বেশি জিওপলিটিক্যাল ইন্টেলিজেন্স ও এআই চালিত ডেটা বিশ্লেষণের দিকে মনোযোগ দিচ্ছে। কিন্তু মোসাদ মাঠের মানুষের উপর এখনও নির্ভর করে। কিডন নামে তার একটি অতি গোপন ইউনিট আছে, যার কাজ শুধু টার্গেট করা এবং হত্যা করা। বাংলাদেশের জন্য এই গল্পটা একটা বাস্তব শিক্ষা আছে। ইসরায়েল থেকে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তি কিনতে পারে না, সরাসরি সামরিক সহযোগিতাও সীমিত। কিন্তু মোসাদের সাইবার প্রযুক্তি, বিশেষ করে পেগাসাস স্পাইওয়্যারের মতো পণ্য, পৃথিবীর বহু দেশের সরকার ব্যবহার করছে। গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার প্রশ্নে এটা একটা বিপজ্জনক প্রযুক্তি। সিআইএর ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই তাদের মনোযোগের বাইরে থাকেনি। 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের আন্তর্জাতিক গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়। পৃথিবীর এই দুটো সবচেয়ে গোপন সংস্থাকে নিয়ে একটাই প্রশ্ন থাকে। সিআইএর কাছে অর্থ, প্রযুক্তি, বৈশ্বিক নেটওয়ার্ক, কিন্তু আমলাতন্ত্র তাকে ধীর করে, রাজনৈতিক চাপ তাকে কখনো ভুল পথে নিয়ে যায়। মোসাদের কাছে আছে অস্তিত্বের তাড়না। ইসরায়েল না টিকলে মোসাদও নেই। সেই তাড়না তাকে করে তুলেছে ইতিহাসের সবচেয়ে নির্ভীক গোয়েন্দা সংস্থা। বিশ্লেষকরা বলেছেন, মোসাদ এবং সিআইএর আসল পার্থক্য হলো মাপের নয়, অনুপ্রেরণার। সিআইএ কাজ করে আমেরিকার স্বার্থে, যা বিশাল ও বিচিত্র। মোসাদ কাজ করে একটাই লক্ষ্যে, ইসরায়েলের টিকে থাকা। হিব্রুতে একটা কথা আছে, সমস্ত ইসরায়েল একে অপরের জন্য দায়ী। আর মোসাদ সেই দায়িত্বই নিয়েছে সবচেয়ে কঠিন উপায়ে। আর সিআইএ সে নিয়েছে পৃথিবীর ভার, এবং সেই ভার বহন করতে গিয়ে কখনো কখনো হোঁচট খেয়েছে, কখনো
উঠে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এআই এবং সাইবার যুদ্ধের এই নতুন যুগে যেখানে এজেন্টের চেয়ে অ্যালগরিদম বেশি কার্যকর হয়ে উঠছে, সেখানে এই দুটো সংস্থা কোনটা টিকে থাকবে? পুরনো মডেলে, নাকি ভবিষ্যতে গোয়েন্দা যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন, যেখানে কোনো মোসাদ কমান্ড নেই, কোনো সিআইএ এজেন্ট নেই, শুধু কোড, অ্যালগরিদম আর অদৃশ্য ডিজিটাল ছুরি?